উনি একটা কথা বললেন যে এখন ওই যে শুভেচ্ছা সফর হচ্ছে, তা আমাদের বক্তব্য এখানে একদম স্পষ্ট। কেউ কোনো এজেন্সি, সেটা ডিজিএফআই হোক, এনএসআই হোক, ইন্টারিম গভর্নমেন্টের একটা আদেশ আছে যে কোনো ধরনের কেউ যে কোনো নিউজে কোনো ইন্টারভেন করবেন না, কোনো ইনফ্লুয়েন্স করবেন, কোনো নিউজ অর্গানাইজেশনে যে কেউ কোনো ইনফ্লুয়েন্স। আগে যেটা করা হতো যে স্যাক করা হতো তাদের অর্ডারে, অ্যাপয়েন্টমেন্ট করা হতো তাদের অর্ডারে, নিউজ নামানো হতো তাদের অর্ডারে, নিউজ দেওয়া হতো তাদের, করা হতো তাদের অর্ডারে। আমরা এগুলোর একটা কাজও করছি না। এই ইন্টারিম গভর্নমেন্ট এদের একটা কাজও করছে না। এই ইন্টারিম গভর্নমেন্ট তার যেগুলো উইং আছে, এই যে সেটা যতগুলো ইন্টেলিজেন্স, তাদেরকে স্পষ্ট বলে দিয়েছে যে কোনো ধরনের মিডিয়া ফ্রিডম হানি হয়, মিডিয়া ফ্রিডমকে ব্যারিয়ার হিসাবে যে কোনো কাজ হয়, সেগুলো যেন একটাও কেউ না করেন। এই ব্যাপারে আমার মনে হয় যে গত 5 মাসে আপনি যদি প্রত্যেকটা বড় বড় পত্রিকায় যান বা টিভি স্টেশনে যান, যে আপনি জিজ্ঞেস করেন যে কাউকে কোনো ধরনের ইনফ্লুয়েন্স করা হয়েছে কিনা। হ্যাঁ, তো আমাদের বিরুদ্ধে যদি আপনি এই ধরনের অ্যাকুজ করেন, আমরা বলবো যে আমি এটা সত্যিকার অর্থে আমি না। হ্যাঁ, বাট ওই যে শুভেচ্ছা সফরও আপনার যদি মনে হয় যে এটা ঠিক ঠিক হচ্ছে না, আপনারা বলেন। কিন্তু আমার আপনাদের উনি যদি এসে বলেন যে না আমরা আপনাদের সাথে বন্ধু হতে চাই, হোক না, অসুবিধা কি, কিন্তু আপনার নিউজে যদি ইনফ্লুয়েন্স যদি করে আমাদেরকে জানাবেন। আরেকটা যেটা বললেন যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সেটা হচ্ছে যে আপনি জানেন যে এটা কতটা কদর্যভাবে গত সরকার ইউজ করেছে। তো সেটা এসে আমরা ফার্স্টে যে কাজগুলো করেছি তার মধ্যে এটা একটা অন্যতম কাজ ছিল যে এটাকে স্ক্র্যাপ করা, এটাকে বাদ দেওয়া। আমরা সেটা করেছি এবং সেটার আওতায় যতগুলো ফ্রিডম অফ স্পিচের যে কেসগুলো হয়েছিল, যেমন ধরেন কেউ শেখ মুজিবকে ক্রিটিসাইজ করে একটা পোস্ট দিয়েছে, দেখা গেল যে তার 7 বছর জেল হয়ে গেছে। আবার কেউ ধরেন শেখ হাসিনাকে একটা কটাক্ষ করে একটা কথা বলেছে, দেখা গেল তার 10 বছরের জেল হয়ে গেছে। তো এই যে ফ্রিডম অফ স্পিচের রিলেটেড যে কেসগুলো আছে, আমরা প্রত্যেকটা বলছি যে সেগুলো প্রত্যেকটা আমরা উইথড্র করছি, সেটা একটা জিনিস। আর নতুন যেটা আমরা ড্রাফট করছি, এটা আসলে আমরা একটু তাড়াতাড়ি করতে চাচ্ছিলাম, এই জন্য আমাদের অনলাইনটাকে সেভ করতে হবে আমাদের ভালনারেবল পিপলের জন্য। কারা ভালনারেবল পিপল? মেয়েরা আছে, শিশুরা আছে, অনলাইনের বুলিংয়ের শিকার তো হয়, আপনার ফ্রেন্ডরাই হয়। আপনি জানেন একটা এই যে আন্দোলনের একজন বড় নেত্রী, উনি দেখে তার ফেসবুকে পোস্টে জানিয়েছেন কিভাবে উনি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। তো আমরা এটা খুব তাড়াতাড়ি করতে যাচ্ছি। বাট অবভিয়াসলি কারো যদি এরকম থাকে যে যদি বলেন যে না এই সেকশনগুলো প্রবলেম্যাটিক, এটা চেঞ্জ করতে হবে বা উই নিড গ্রেটার ডিবেট অ্যাবাউট দিস থিং, আমরা ওয়েলকাম করি। আমরা কোনো কিছু ইম্পোজ, ইন্টারিম গভর্নমেন্ট কোনো ধরনের কোনো ইম্পোজ করাতে বিশ্বাস করে না। ইন্টারিম গভর্নমেন্ট ডায়ালগের মাধ্যমে কথা বলতে চায় এবং ডায়ালগের মাধ্যমে এই জিনিসটা শুরু করতে চায়, এবং আমার মনে হয় যে এটা নিয়ে ডায়ালগের স্কোপ থাকবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শফিক ভাই। এখানে আবু সাইদ খান। উনি এখনো তারুণ্যকে অন্য যে কোনো সময় চাইতে বরং আরো বেশি শক্তিশালীভাবে ধারণ করেন। যে গণ অভ্যুত্থান হলো তার একটা মৌলিক অনুষঙ্গ ছিল কোটা আন্দোলন। সেই কোটার বিষয়ে 2024 সালে আন্দোলন হয়েছে, 2018 সালে আন্দোলন হয়েছে। বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক নেতা হিসেবে সবার আগে 2014 সালে পাবলিককে উনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে কোটা বাংলাদেশে যেটা আছে সেটা অবাস্তব এবং সেটা কোনোভাবেই 5%-এর বেশি হওয়া উচিত না। আমাদের তরুণরা যখন মাঠে নামে এটা নিয়ে রাজপথে আন্দোলন শুরু করে, তারও অনেক আগে তিনি তারুণ্যের এই চাহিদাটা উপলব্ধি করতে পেরেছিলেন। একইভাবে যদি আমরা দেখি গণ অভ্যুত্থানে 9 দফা 8 দফা সব কিছু হয়ে তরুণরা শেষ পর্যন্ত যে 1 দফায় উপনীত হয়, চূড়ান্ত আন্দোলন হয়, ফ্যাসিবাদের পতন হয়, শেখ হাসিনা পালিয়ে যায় 1 দফার উপর ভিত্তি করে। সেই 1 দফা কিন্তু আমাদের তারুণ্যের অহংকার বলছেন যখন তারেক রহমানই ঘোষণা করেছিলেন, তাও অনেক আগে। তার মানে তরুণরা যেটা চিন্তা করেন তারও অনেক আগে কিন্তু সেটা তিনি উপলব্ধি করেন। সংস্কারের ক্ষেত্রেও সেম। 8ই আগস্ট যখন ওনারা শপথ নিলেন, অনেক তরুণ তখন প্রথমবারের মতন সংস্কারের কথাটা বলা শুরু করেন। তার আগে হয়তো তারা সংস্কার কি সেভাবে কখনো চিন্তাও করেন নাই। আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু সেই 2022 সালে 23 সালে তখনই সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং প্রস্তাবনা দিয়েছিলেন, যার উপর ভিত্তি করে আজকের যারা তরুণ তারা সংস্কার নিয়ে কথা বলছে। এর পাশাপাশি আরও একটা প্রশ্ন আমি যদি ইমপ্লিসিটভাবে বুঝি যে তারুণ্যের সংজ্ঞা আসলে কি, তারুণ্যের সংজ্ঞার ভিতর কি ছাত্রদল পড়ে না? বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন যেখানে তরুণরা রয়েছেন,
গত 16 বছর আমার গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি ত্যাগ সংগ্রাম করেছে সেই ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তো তিনিই। সুতরাং রাজনৈতিকভাবে আমরা বলি, সংস্কারের দিক থেকে আমরা বলি, রাষ্ট্র পরিচালনার দিক থেকে আমরা বলি, সব ক্ষেত্রে আমার মনে হয় জনাব তারেক রহমান তারুণ্যকে ধারণ করেন। এবং এর পাশাপাশি কোটার যে সমস্যা সেটাকে কিন্তু শুধু 2014 সালে উপলব্ধি করেননি, সেটা সমাধানও দিয়েছেন। আপনি যদি দেখেন আমাদের 31 দফার একটা মৌলিক অনুষঙ্গ হচ্ছে যে ইনশাল্লাহ বিএনপি যখন রাষ্ট্র পরিচালনা আসবে, যারা শিক্ষিত বেকার, যাদের চাকরি নেই, চাকরি না পাওয়া পর্যন্ত 1 বছর পর্যন্ত তাদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করা হয়েছে। তার মানে কি, আমরা চাই যে তারুণ্য তাদের জন্য কর্মসংস্থানের প্রেক্ষাপট তৈরি হয় এবং কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত রাষ্ট্র যেন ওনাদের জীবন জীবিকার দায়িত্ব পালন করে। এর পাশাপাশি কিন্তু আমাদের 31 দফা, যেটা নিয়ে অনেকদিন ধরে কাজ করেছেন উনি, সেখানে কিন্তু বারবার ঘুরে ঘুরে বিকেন্দ্রীকরণের কথা এসেছে, কর্মসংস্থানের কথা এসেছে। সেখানে আমরা বলেছি কি, আমাদের নেতার যে প্রস্তাবনা সে অনুযায়ী বাংলাদেশে ইনশাল্লাহ বিএনপি সরকার যখন আসবে তখন আমরা বহু ভাষা সৃষ্টি করব। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী যেন বাংলা এবং ইংলিশের বাইরে ফ্রেঞ্চ, জার্মান, অ্যারাবিক বা অন্য যে কোনো 3rd এবং 4th ল্যাঙ্গুয়েজ শিখতে পারে। এই শিক্ষাগুলোর মাধ্যমে কি হবে, বাংলাদেশে বসে থেকে তারা বিশ্ব নাগরিক হতে হবে। বিশ্ব নাগরিক হিসেবে বিশ্বের যে কোনো জায়গায় কাজের সুযোগ তৈরি হবে। অনেক তরুণ রয়েছে যাদের একটা বড় দাবি ছিল যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের জন্য পেপ্যাল শুরু করা। এটা শেখ হাসিনার সময়ে গত 16 বছরে করতে পারেনি। আমাদের নেতা সুস্পষ্ট বক্তব্য হচ্ছে বাংলাদেশে ইনশাল্লাহ বিএনপি সরকার আসলে ফাস্ট ট্র্যাকে পেপ্যাল ইন্ট্রোডিউস করবে। সুতরাং আমাদের নেতার কাছে তারুণ্যের যে চাহিদা সেটা বলা লাগে না, উনি উপলব্ধি করেন। উনি একটা আইটারেটিভ প্রসেসে তৃণমূলের ক্ষমতার মাধ্যমে সকল শ্রেণী পেশার অংশ হিসাবে তারুণ্যের ক্ষমতায়নের মাধ্যমে তাদের যে চেষ্টা, তাদের যে প্রত্যাশা, সেটি ইনশাল্লাহ বিএনপি। এটা আসলে আপনি আমার পয়েন্ট অফ ভিউটা আমি একটু বলি যে সাধারণ নাগরিক হিসেবে এটা যেটা হয়েছে যে একটা অনেক ক্ষেত্রেই, যেমন ধরেন আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা যে কলাপস করলো, এটার জন্য দায়ী কারা? অবশ্যই 1 নাম্বার দায়ী শেখ হাসিনা, কিন্তু এটার জন্য কিছুটা দায় তো অন্যান্য পলিটিক্যাল পার্টিরও আছে। তো সেই জন্য ব্রডার পার্সপেক্টিভে উনি পলিটিক্যাল পার্টিগুলোর যে ফেইলুরটা সেটা উনি বলেছেন। এবং আমার মনে হয় যে এইটা কারেন্ট কনটেক্সটে পলিটিক্যাল পার্টিগুলো তো তাদের মানে তাদের ফেইলুর কী কী আছে সেটা নিয়েও তো বলা উচিত, ঠিক না? আমরা তো একটা যেই সোসাইটিতে যেতে চাচ্ছি, যেই জায়গায় যেতে চাচ্ছি, সেখানে তো যাতে এই যে সমস্যাগুলো আগে যেটা হয়েছে যেটা যাতে রিপিট না হয়, সেই বন্দোবস্ত তো আমরা যেতে চাচ্ছি। তো এটার মধ্যে কোনো আমার মনে হয় যে উনি খুব কোনো একটা বাজে কোনো রিমার্ক করেছেন। বাট আমরা দেখেন ইন্টারিম গভর্নমেন্ট প্রথমে আসার পরের থেকে কোনো ধরনের কোনো এই বিষয়ে একটা আমার মনে হয় না যে খুব চিফ অ্যাডভাইজারের অফিস থেকে বলেন বা ইন্টারিম গভর্নমেন্টের ক্যাবিনেট থেকে বলেন এরকম কোনো স্টেটমেন্ট এসছে যে তারা মাইনাস করতে চান। তবে একটা জায়গায় আমরা মাইনাস করতে চাই, যারা জুলাই আগস্টের খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোনো পলিটিক্স করার কোনো রাইট নাই। আমি মনে করি যারা খুনে জড়িত, যারা বাংলাদেশের থেকে প্রতি বছর $16 বিলিয়ন সাইফন অফ করেছে, বিদেশে পাচার করেছে, দেশটাকে ফোকলা করেছে এবং এই যে আজব মানে ভয়ানক রকমের ডেভেলপমেন্ট প্রজেক্ট করে লুটপাট করেছে, তাদেরও এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। আমি মনে করি এই ব্যাপারে আমাদের কনসেনসাস হয়ে গেছে। রেজিম থেকে খুবই ডিফারেন্ট এবং তা পরবর্তী সরকারের জন্য একটা স্টার্টিং পয়েন্ট হবে। সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি? না, এটার ব্যাপারে আপনি জানেন প্রফেসর ইউনূস তার ডিউটি নেওয়ার পরের থেকেই উনি কয়েকটা বিষয়ে খুবই স্পষ্ট বলেছেন। একটা বিষয় হচ্ছে যে উনি সার্কের রিভাইভাল চাচ্ছেন। এটার ব্যাপারে উনি অনেক কথা বলেছেন। উনি ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যারা সার্কের 2-1 দেশের যারা লিডার ছিলেন তাদের সাথে কথা বলেছেন, অন্যান্য ইভেন D8-এ যে কথা বলেছেন। ওনার এটা একটা সেন্ট্রাল আইডিয়া, এটা ফরেন পলিসির ব্যাপারে উনার একটা বলিষ্ঠ আইডিয়া। উনি বারবার বলছেন যে সার্ককে রিভাইভ করতে হবে। সার্ককে রিভাইভ হলে যেটা হয় যে সাউথ এশিয়ার মধ্যে যারা যারা ছোট দেশ তাদের একটা মর্যাদার জায়গা তৈরি হয়। এটা যাতে আপনি কেউ বড় কোনো দেশ ডিকটেট না করতে পারে যে কীভাবে, এটা সবাই আমরা সমান, আমরা একটা ইকুইটির একটা বিষয় আছে যে আমি, এবং এটা পুরো আপনি যেমন ধরেন একটা জিনিস কি এটা নিয়ে অনেক বলা হয় যে না এখানে যে বিটারনেস আছে, যে বিকারিং আছে, সেটা দিয়ে এই সার্কটা এগোনো যাচ্ছে না। এটা কিন্তু টোটালি একটা মানে আমি বলবো যে রিগ্রেসিভ কথা। এই জন্য আপনি ইউরোপের হিস্ট্রি দেখেন,
ইউরোপে এক একটা দেশ আর একটা দেশের সাথে কতবার যুদ্ধ করেছে। তো ওরা যদি একটা সাকসেসফুল ইউরোপিয়ান ইউনিয়ন করতে পারে, আমরা কেন পারবো না? প্রফেসর ইউনূস এটা বারবার বলেছেন। আবার ইন্ডিয়ার ক্ষেত্রে, যেহেতু ইন্ডিয়া আমাদের সবচেয়ে লার্জেস্ট নেইবার, আমাদের 3 পাশ দিয়েই ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার, ইন্ডিয়ার ক্ষেত্রে উনি কিন্তু বারবার একটা স্পষ্ট জানিয়েছেন যে ইন্ডিয়ার সাথে আমাদের আমরা ভালো সম্পর্ক চাই। কিন্তু এই ভালো সম্পর্কটা কিসের ভিত্তিতে হবে? এটা হবে ন্যায্যতা, সমতা এবং মর্যাদা। আপনি আমাকে মর্যাদার সাথে দেখবেন, আমি আপনাকে মর্যাদার সাথে দেখব। যেটা আগের গভর্নমেন্টের সময় বাংলাদেশের মানুষ জানে ছিল কিনা এটা সবাই জানেন, ঠিক না? তো সেই জায়গায় আমার মনে হয়, এবং আর একটা জিনিস উনি বলেছেন খুবই সুস্পষ্টভাবে, উনি আসিয়ানের মেম্বার হতে চান। আসিয়ান দেখেন রিজিওনাল কোঅপারেশনের ক্ষেত্রে আসিয়ান খুবই একটা ASEAN can be a role model একটা as রোল well মডেল। আমাদের জন্য। সেই জায়গায় যেটা হচ্ছে যে আসিয়ানের থেকে যাওয়ার জন্য উনি আনোয়ার ইব্রাহিমকে বলেছেন, অন্যান্য যারা লিডার ছিলেন তাদেরকে বলেছেন, বলে তাদেরকে একটা উনি সাপোর্টটা গ্যাদার করার চেষ্টা করছেন। কারেন্ট স্টেজে যেটা হচ্ছে যে তাদের সাথে আমরা সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার একটা অবস্থান তৈরি হয়েছে, হয়তো আমরা এটা হচ্ছি, কিন্তু আমরা আসলে চাই ওদের ফুল মেম্বার। এবং ফুল মেম্বার হলে যেটা লাভ হবে, আমার ট্রেড বহুগুণ বেড়ে যাবে, আমাদের ইকোনমি মানে আমাদের মানুষের জন্য যে জব তৈরি হবে, মিলিয়নস অফ জব তৈরি হবে। তো সেই জায়গাটা নিয়ে এবং এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আসিয়ানের একটা ম্যাপ আছে, যে ম্যাপটাকে সংশোধন করে এই বাংলাদেশের এই রিজিয়নটাও দেখাতে হবে যে এটা সাউথ ইস্ট এশিয়ার সাথে সংযুক্ত। সেটা যদি আমাদের করতে পারি, এটা হবে আমাদের জন্য বিগেস্ট অ্যাচিভমেন্ট, এবং উনি এটার জন্য খুব কাজ করে যাচ্ছেন। অনেক ধন্যবাদ শফিক ভাই এই বিষয়ে। সেটা আমরা দেখি কি, যদি দেখি উনি যদি গণতন্ত্রের পক্ষে কঠিন পথটা না ধরতেন, এই যে 16 বছর যখন ফ্যাসিবাদ ছিল, অনেক দল রিজিওনাল পার্টি তারা দেখা গিয়েছে এমপি মন্ত্রী হয়ে গেছে, সংসদে বিরোধী দলে বড় বড় আসন নিয়ে বসে আছে। উনি কিন্তু সেগুলো কোনো কিছু করেন নাই। উনি সংসদে বিরোধী দলের যে আসন সেটা কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে নেয় নাই, কোনো রকমের আপোষ করে নাই। যেভাবে আমাদের আপোষী নেত্রী বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধীর সময় কোনো আপোষ করেনি, ওনার ক্ষেত্রেও সেম। বরং উনি তৃণমূলের ক্ষমতায়নের জন্য চেষ্টা করেছেন, বাংলাদেশের মানুষের অধিকার এবং স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন, যার ফলে আমরা দেখেছি গত 16 বছরে সবচাইতে বেশি গুম খুন হামলা মামলা শিকার হয়ে এই গণতান্ত্রিক অভিযাত্রায় নেতৃত্ব দিয়েছে ওনার দল বিএনপি। এই টোটাল আন্দোলনের মহানায়ক তিনি। এবং আমরা দেখেছি সেই 36 বছর পর আজও রাষ্ট্রীয় পর্যায়ে ওনার কোনো পদ নাই। আমার মনে হয় অ্যাপ্রিসিয়েশনটা করা খুব প্রয়োজন। যদি উনি আপোষ করতেন, যদি তিনি আপনাদের দুইজনের মতামত ছোট করে শুনে আমরা আলোচনার শেষ দিকে চলে যাব একদম। না, এটা তো বাস্তবতা, এটা বাংলাদেশের নিরিখে বলেন বা সাউথ এশিয়া বলেন, সব জায়গাটায় এটা বাস্তবতা। এটা অনেক ক্ষেত্রে তখনই হয় যখন সত্যিকার অর্থে সমাজের অনেক অংশ রাজনীতি বিমুখ থাকে। তো আমাদের এবারের আন্দোলনের একটা খুব বড় দিক হচ্ছে যে খুব ভালো ভালো ইয়াং লিডার এসছেন, তারা বাংলাদেশের নতুন ল্যাঙ্গুয়েজ নিয়ে এসছেন, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ নিয়ে এসছেন। হ্যাঁ, তো ফলে যেটা হচ্ছে যে জনগণের কাছে অনেক অপশন আছে, যে আমি এই পার্টি হচ্ছেন, আচ্ছা আমি এর কাছে যাচ্ছি, বা নতুন নতুন আছেন অনেক, এর মধ্যে কেউ কেউ আছেন খুব ফিলোসফিক্যাল কথাও বলছেন এবং তাদের বিশাল ফলোয়ার। তো এটাই পরিবারতান্ত্রিক ডায়নাস্টিক পলিটিক্স সব জায়গায় আছে। আপনি ট্রাম্পের দেখেন না, ট্রাম্প তার ছেলের ওয়াইফকে বানিয়ে দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রধান বানিয়ে দিয়েছেন, ঠিক না? তো অন্যান্য দেশেও কিন্তু এটা আছে যে ইয়েতে। বাট এটা তো সমস্যাটা পরিবার তান্ত্রিক না, সমস্যাটা হচ্ছে যে পরিবার যখন একটা রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন, আপনি দেখেন না গতবারে মানে গত 15 বছরে আপনি একটা ঋণ নিতে যাবেন, আপনার শেখ হেলালের আপনার ফোন লাগবে, আপনি এই কাজটা করাতে যাবেন। পরিবারতন্ত্র থেকে একটা প্রশ্ন আমি করতে চাই, সরি টু ইন্টারাপ্ট। সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাপারে চিঠি দিয়েছে, এই বিষয়ে আমরা বলেছি, তো তার বিষয়ে আমাদের সুস্পষ্ট একটা অবস্থান আছে, সেই বিষয়ে আমরা জানিয়েছি। জি, আপনি প্লিজ কন্টিনিউ করেন, অথবা আমরা অবশ্যই না এই আমার কথা হচ্ছে যে পরিবারতন্ত্র যদি এটা ফোর্স অফ গুড হয়, ইটস নট প্রবলেম, ঠিক আছে? কিন্তু যেটা যদি ফোর্স অফ গুড না হয় পরিবারতন্ত্র, তখনই সমস্যাটা তৈরি করে। তা আমরা ব্লেসড, আমরা বলবো যে গত জুলাই আগস্টে আমরা ব্রিলিয়ান্ট লিডার পেয়েছি, এবং আশা করছি
যে বাংলাদেশের পলিটিক্সটা আরও ডায়নামিক হবে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জনাব আবু সাইদ। তো সেটা আমার কাছে কোনো বাধা না, বাধাটা হচ্ছে পরিবারকে মানে পরিবার সে কিভাবে দেশটা শাসন করতে চাইছে, তার যোগ্যতা ভিত্তিতে অগ্রসর হচ্ছে, সততা যোগ্যতা, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন শেখ হাসিনা তো শেখ মুজিবুর রহমানের কন্যা, তো এইটা কোনো আপত্তির কিছু ছিল না যদি তিনি দুঃশাসন চাপিয়ে না দিতেন, তিনি যদি স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা না করতেন, এটা আপত্তি ছিল না। তো আমার কাছেও মনে হয় যে বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমান তারা কিভাবে দেশ পরিচালনা করবেন, তাদের পরিচালনার মধ্য দিয়ে সেখানে জনগণের অধিকার সমুন্নত হবে কিনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু তাদের ভিতর পরিবারতন্ত্রের কারণে কেউ আসুক, আপত্তি নেই, কিন্তু পরিবারতন্ত্রের কারণে যেন সেখানে কোনো দুঃশাসন চাপিয়ে দিতে না পারেন, সেটা হচ্ছে দেখবার বিষয়। অনেক ধন্যবাদ। তো অনেক কিছুই তো আমরা এখানে একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো পাকিস্তানি কাঠামোর মধ্যে বাংলাদেশটা ঢুকে যায়, অর্থাৎ যে ঔপনিবেশিক কাঠামোর মধ্যে বাংলাদেশ, অর্থাৎ ঔপনিবেশিক আমলে গঠিত প্রশাসন, পুলিশ সব কিছু অক্ষত থেকে যায়, স্বাধীন দেশের উপযোগী প্রশাসন গড়ে ওঠে না। এটা হচ্ছে একটা বড় সমস্যা। তারপরে হচ্ছে দ্বিতীয়ত যে সমস্যা, সেটা হলো প্রশাসনকে তারা দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে, তারা গোষ্ঠী স্বার্থে ব্যবহার করে, পুলিশকে ব্যবহার করে, পুলিশ লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়ে যায়, প্রশাসনের কর্মকর্তারা আজ্ঞাবহ হয়ে যায়। সেইগুলো ছিল আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা, এবং এই সমস্যার কারণে এখানে গণতন্ত্র কাজ করেনি। প্রশ্নটা যেন কি ছিল, কতটুকু সংস্কারের পর নির্বাচন হয়? এই জায়গা থেকে সংস্কার, তো এটা একটা বড় ব্যাপার এবং এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার, যে এই রাষ্ট্রটাকে মানে ঔপনিবেশিক ধাঁচে রাষ্ট্রটাকে স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্র ব্যবস্থা করা, সেই অনুসারে পুলিশ, প্রশাসন এবং অন্য অর্গানগুলোকে ঢেলে সাজানো, এটা একটা কঠিন কাজ। তো এই কাজটা তো আমার মনে হয় এটা রাজনৈতিক দল তার সময় নিয়ে তার রাজনৈতিক অঙ্গীকারের ভিত্তিতে অগ্রসর হতে হবে। তবে কিছু কিছু কাজ তো করাই দরকার, যেমন একটা ভালো নির্বাচন হতে হলে পুলিশ বাহিনীকে ঠিক করা দরকার, যে পুলিশ বাহিনী এখন যেভাবে ডিমোলাইজড হয়ে পড়েছে, তো পুলিশ বাহিনীর সংস্কারটা খুবই জরুরি। এখানে কিভাবে নতুন রিক্রুটমেন্ট এবং অন্যান্যভাবে পুলিশকে আবার তার দায়িত্বে ফিরিয়ে আনা, এটা একটা খুবই জরুরি ব্যাপার। এখানে তো কিছু কালাকানুন আছে, সেখানে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ কালাকানুনগুলো সেটা চাইছে না, কেউ মানছে না। অতএব এখানে একটা কমন অভিন্ন মতে আসতে হবে যে এই সংস্কার তারা করবে, আর রাজনৈতিক দলগুলো সেটাকে এগিয়ে নিয়ে যাবে। এই ক্ষেত্রে আমার মনে হয় কিছু কিছু সংস্কার তো করাই উচিত, যেমন রাজনৈতিক দলগুলো সেটা করে না। তার প্রমাণ হচ্ছে যে 3 জোটের রূপরেখা ছিল 90-এর, তো 3 জোটের রূপরেখা তখন কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ উভয় দেশ শাসন করেছে, একাধিকবার ক্ষমতা এসছে, কিন্তু 3 জোটের রূপরেখা কোনো সরকারি বাস্তবায়ন করেনি। তো এই যে একটা ব্যাপার, তো এই ধরনের কালাকানুনগুলো কমন যে জায়গাগুলো আছে, সেগুলো কিছু ব্যাপারে আমার মনে ঐক্যমত্য দরকার, এবং রাজনৈতিক দলগুলোর জন্য সঙ্গে একটা ডায়লগ দরকার। আমার কাছে একটু মনে হয়েছে যে জিনিসটা আমি বলি, সেটা হলো সরকারের সঙ্গে রাজনৈতিক দলের যতটা যোগাযোগ থাকা দরকার, সেই যোগাযোগটা ক্ষেত্রে আমার কাছে একটু বত্যয় মনে হয়েছে। আমার মনে হয় আরও ইন্টারাকশন দরকার, আরও ডায়লগ দরকার, এবং সেটা কেবলমাত্র আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিকভাবেও তাদের মধ্যে যোগাযোগ করে কিছু কমন সিদ্ধান্তে পৌঁছাটা জরুরি বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ জনাব আবু সাইদ খান। কি বিশ্বাস করবে, কেন বিশ্বাস করবে, সেটার জন্যই তো নির্বাচন দরকার। নির্বাচনের প্রয়োজন কি? নির্বাচনের প্রয়োজন হচ্ছে গণমানুষের, সকল শ্রেণী পেশার মানুষের মতামতের প্রতিফলনের জন্য। সুতরাং যত দ্রুত নির্বাচন হবে, আমরা আমাদের ম্যানিফেস্টো নিয়ে আসবো, অন্যান্য সকল রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো নিয়ে আসবে। যদি অন্তর্বর্তী সরকারের ভেতরে এমন কোনো এলিমেন্ট থাকে যারা মনে করেন যে ওনারা রাষ্ট্র পরিচালনায় ইনভলভ হতে চান, ওনারা ওনাদের ম্যানিফেস্টো নিয়ে আসবেন, জাতির সামনে প্লেস করা হবে। সারা বাংলাদেশের মানুষ যারা ভোটার রয়েছেন, এই 12 কোটি মানুষের সম্মিলিত সিদ্ধান্তে যাদের উপর ওনাদের আস্থা রয়েছে, যাদের ম্যানিফেস্টোর উপর ওনাদের আস্থা রয়েছে, যাদেরকে ওনারা রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য মনে করবেন, ওনারা সেই কাজটুকু করবেন। সেটি তো গণতন্ত্রের সৌকর্য। আমরা যেহেতু বলছি যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, এই সরকারটার নাম অন্তর্বর্তী সরকার বলেই কিন্তু ওনারা সরকার পরিচালনা করতে এসেছেন। 8 তারিখে 5 তারিখে সরকার ফল হওয়ার পরে যদি
যে লম্বা সংস্কার কাজের দায়িত্ব এই অন্তর্বর্তী সরকার হতো, তাহলে তো বিএনপি সরকার পরিচালনা ঠিক নেই, আমরা নেইনি কেন? কারণ এই সরকারের মূল দায়িত্ব কি? এই সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করা। এটা ওনাদের মূল কাজ। এর পাশাপাশি স্টেবিলিটিটাকে ধরে রাখতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীর স্টেবিলিটি ধরে রাখতে হবে, যেন সচিবালয়ের মতন অঘটনা না ঘটে। আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে, যেন মানুষজন দেখছি বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে, সেই ধরনের কোনো ঘটনা না ঘটে। বিচার করতে হবে ফ্যাসিবাদের যারা দোষর রয়েছেন, যারা 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে, গুম খুন হামলা মামলা সহ মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদের বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি এই কাজগুলো অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। আনফর্চুনেটলি আমরা দেখছি এই কাজগুলো ঠিক মতন হচ্ছে না, কিন্তু একটা লম্বা সংস্কার প্রক্রিয়ায় ঢুকে যাচ্ছে। এগুলো আসলে সুষ্ঠু প্রক্রিয়া না। সংস্কারের ক্ষেত্রে বর্তমান সরকারের কাছে আমাদের সুস্পষ্ট যেটা প্রস্তাবনা, সেটা ওনারা অনেকগুলো কমিশন দিতে পারেন, সেখানে কোনো সমস্যা নাই। কমিশন অনেকগুলো প্রস্তাবনা দিবেন, সেই প্রস্তাবনার ভিতরে যতটুকু নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত, যতটুকু জনগণের মালিকানা আবার বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সাথে সম্পৃক্ত, ততটুকু ওনারা করবেন। বাকিটুকু প্রস্তাবনা আকারে রেখে দেবেন এবং পরবর্তীতে জনগণের ভোটে, জনগণ যাদের উপর আস্থা রাখে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে, সেই জনসম্পৃক্ত সরকার বাকিটা পর্যালোচনা করবেন। সুতরাং আমাদের ক্ষেত্রে প্রস্তাবনা রাখবেন অন্তর্বর্তী সরকার, নির্বাচনের সাথে জড়িত অংশটুকু তারা বাস্তবায়ন করবেন, বাকিটুকু নির্বাচিত সরকার এসে বাস্তবায়ন করবেন। তাহলে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কতটুকু, সেটাও কিন্তু সুনির্দিষ্ট কিছু খাত রয়েছে। একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি করতে হয়, তার জন্য 4টা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ রয়েছে: জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ। এই 4টা সরাসরি নির্বাচনের সাথে সম্পৃক্ত। যত নির্বাচনের প্রস্তাবনায় তাদের থাকুক না কেন সংস্কারের ক্ষেত্রে, এই 4টা বিষয় ওনারা প্রস্তাবনা দিবেন, নির্বাচনের সাথে আয়োজিত যে অংশটুকু রয়েছে সেটা বাস্তবায়ন করবেন। বাকি যা আছে সেটা পরবর্তীতে জনগণের ম্যান্ডেট সহ, জনগণ যাদের উপর আস্থা রাখে, সেই জনসম্পৃক্ত সরকারের উপর ছেড়ে দিবেন, ওনারা এটাকে তারপর ফলো থ্রু করে কার্যকর করবেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। না, আমরা আশা করছি যে ইন্টারিম গভর্নমেন্ট এই ব্যাপারে সফল হবে। ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস অলরেডি একটা কনসেনসাস বিল্ডিং কমিশন করেছেন। সেখানে প্রফেসর আলী রিয়াজকে ভাইস চেয়ারম্যান রাখা হয়েছে এবং স্যার নিজে এটা চেয়ারম্যান হিসেবে এবং অন্যান্যরা আরও কি মেম্বার যারা 6টা যে মেজর কমিশনার, তাদের হেডগুলো এখানে থাকবেন। তো আমরা আশা করছি যেহেতু ওনাদের একটা ব্রডার অ্যাকসেপ্টেবিলিটি আছে আমাদের সোসাইটিতে, এবং এই কনসেনসাস কমিশন সবার সাথে কথা বলবেন, কথা বলে এই যে রিপোর্টগুলো আসবে, যেটা আমরা 15 তারিখের থেকে পাওয়া শুরু করব, সেই রিপোর্টগুলো সবার সাথে বসে তারপরে সবাই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমরা একটা ঐক্যমতে পৌঁছবো যে কতটুক রিফর্ম আসলে করাটা লাগবে, মাস্ট, জরুরি। এইটা আসলে এইটাই এখন বিগেস্ট চ্যালেঞ্জটা সামনে হচ্ছে, এটা যে কনসেনসাস একটা ঐক্যমতে পৌঁছানো যে আমরা কতটুক রিফর্ম করব, করে কবে ইলেকশনটা হবে। ইলেকশনের 2টা অলরেডি ব্রডার ডেডলাইন আমরা দিয়েছি যে দিস ইজ এই সময় হতে পারে। একটা হচ্ছে যে যদি কম রিফর্ম হয়, আর একটা হচ্ছে যদি বেশি রিফর্ম হয়। আমার মনে হয় যে এটা খুব কষ্টসাধ্য কাজ হবে তা না, কেননা এই বিষয়গুলো নিয়ে কিন্তু ডায়ালগ কিন্তু বেশ কিছুদিন হচ্ছেই। আমরা কি চাচ্ছি, পিআর নিয়ে যথেষ্ট ডায়ালগ হয়েছে, 2 ক্যামেরা বিশিষ্ট সংসদ হবে কিনা এটা নিয়ে ডায়ালগ হচ্ছে, প্রেসিডেন্টের পাওয়ারটা কি কমবে না বাড়বে সেগুলো নিয়ে ডায়ালগ হচ্ছে। আমাদের ডায়ালগের কিন্তু কমতি নেই, এবং এটা খুবই আনন্দের বিষয় যে পুরো বাংলাদেশের সোসাইটি এই ডায়ালগে টেক পার্ট করছেন। মেয়েরা ডায়ালগ করছেন, ক্ষুদ্র আমাদের অন্যান্য কমিউনিটি ডায়ালগ করছেন, মাইনরিটিরা ডায়ালগ করছেন, সবাই তার জায়গা থেকে তাদের আওয়াজটা তুলছেন এবং আওয়াজটা সবার কাছে যাচ্ছে। পত্রিকাগুলো করছেন, প্রচুর লেখালেখি হচ্ছেন, এবং এটা খুব সুন্দর সুন্দর লেখা, যেটা আপনি ধরেন আমাদের 1971-এ আমরা যখন ইন্ডিপেন্ডেন্ট হলাম, তারপরে যখন আমরা কনস্টিটিউশন ড্রাফট করেছি, সত্যিকার অর্থে আপনি যদি পত্রিকাগুলো দেখেন, খুব এই যে কনস্টিটিউশন একটা ড্রাফট হচ্ছে, ওটার কোনো লক্ষণও কোনো পত্রিকায় নাই, কোনো লেখাও নাই। আর এখন দেখেন প্রতিদিন এই যে এরকম একটা ডায়ালগ হচ্ছে, অন্যান্য সব জায়গায় ডায়ালগ হচ্ছে, এবং উইচ ইজ গুড। এটা বোঝা যায় যে এটা ইট শোজ দ্য ম্যাচুরিটি অফ আওয়ার নিউ লিডার্স, ম্যাচুরিটি অফ আওয়ার সোসাইটি। এটা মানে খুবই ভালো একটা দিক। অনেক ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আমি অনেকবার বলেছি, আবারও বলি, সেটা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করেছে হচ্ছে 8ই অগাস্ট। 5 তারিখ দুপুর 1:30টার দিকে শেখ হাসিনা পালিয়ে যান। এরপরের থেকে 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত যে টেক ওভারের মানে ওথ টেকিংয়ের আগ পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না।
তো ওই সময় আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে ওই সময় বেশিরভাগ লোক পালিয়ে আছে। আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট টেক ওভার করার পরে পুলিশকে যখন আবার তাদের ডিউটিতে ফিরে আনা হলো, তারপরে এই বিষয়টি নিয়ে আমাদের সবচেয়ে টপ প্রায়োরিটি ছিল এই লোকগুলো কই গেল, এরা কি দেশে আছে নাকি পালিয়ে গেছে। কিন্তু কত আনফরচুনেট পার্ট হচ্ছে যে আমাদের দেশের 4-5টা মানে আপনি যদি দেখেন বর্ডারগুলো অনেক ক্ষেত্রেই দুর্বল বর্ডার, তো ফলে অনেকে ওইটাকে ম্যানিপুলেট করে অনেকে পালিয়ে গেছেন, যেটা আমরা ইদানিং দেখছি। আপনার হয়তো বলাটা খুব ইজি যে আপনারা কি করলেন, কিন্তু কথা হচ্ছে 3টা দিন তো কিছু ছিল না, পুলিশও ছিল না। আমি যে আপনাকে পুলিশ পাঠিয়ে যে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে আসবো, ওকে অ্যারেস্ট করে, আমার তো ওই পুলিশটাও নাই। এবং পুলিশ ডিউটিতে ফিরছে কবে? পুলিশ ডিউটিতে ফিরছে 12-13 তারিখের দিকে ফিরছে, তাও দুর্বলভাবে। আপনি দেখেন আমাদের ছেলে মেয়েরা, আপনারা অনেকেই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন, অনেকে রাত জেগে তাদের পাড়াটা পাহারা দিয়েছেন, পুলিশ ছিল না। তো আপনি আমাকে, আমার মনে হয় যে অগাস্টের প্রথম 2টা সপ্তাহ এই যে বাংলাদেশের সোসাইটি যেইভাবে তারা কাজ করেছে একতাবদ্ধভাবে, এটা বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন। কিন্তু সত্যিকার অর্থে তখন যেহেতু সিকিউরিটি সিস্টেম খুব দুর্বল ছিল, অনেকে এটাকে সুযোগ নিয়ে পালিয়ে গেছেন। আমরা তারপরে এসে যাদেরকে পাচ্ছি, যারা অ্যাকিউজ, যাদের এগেনস্টে চার্জেস আছে, তাদেরকে আমরা অ্যারেস্ট করার সর্বোচ্চ চেষ্টা করছি। সেটার জন্য বিভিন্ন টিম কাজ করছে এবং নির্দেশনাও দেওয়া হয়েছে। কিন্তু ওই যে ওই 3টা দিন অনেকে, আমরা ধারণা করছি যে অনেকে ওই সময় পালিয়ে গেছে। শেষ প্রশ্ন নেব। যে এতগুলো নেতাকর্মী জীবন দিল, এই বিষয়ে মানে আমাদের একটু কষ্ট লাগে। এই বিষয়টা থেকে আপনাদের কাছ থেকে জানা যে আপনাদের এই বিষয়ে কোনো মতামত আছে কিনা। ধন্যবাদ। না, আমি আপনার সাথে প্রথম কোশ্চেন দ্বিমত পোষণ করছি। আমি প্রথম কোশ্চেন দিয়ে আমরা সুস্পষ্ট রোড ম্যাপ দিয়েছি, আমরা মনে করি আমরা সুস্পষ্ট রোড ম্যাপ দিয়েছি। এবং এই ব্যাপারে প্রফেসর ইউনূস তার জাতির উদ্দেশ্যে ভাষণে পুরো ক্লিয়ার করেছেন, পরে আমরা আরও একটু ক্লিয়ার করেছি। আমরা কি বলেছি যে যদি পলিটিক্যাল পার্টিগুলো, আমরা মনে করি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যারা এখন কাজ করছেন এরা আমাদের অংশীজন, তো পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। তাহলে কি আমি তো আর আপনি সুনির্দিষ্ট যে ডেটটা চাচ্ছেন সেটা আসলে ইলেকশন কমিশন দেয়, এবং এটা 3-4-5 মাস আগে দেয়, এটা এখন দেয় না। আপনার এই জায়গাটা আমাদের মনে হচ্ছে যে এখানে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এর ভুল হচ্ছে। আর একটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো যদি মনে করে যে এটা যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট, এবং ইন্টারিম গভর্নমেন্টকে দিয়ে আমি আরও কিছু রিফর্মের কাজটা, কেননা পলিটিক্যাল পার্টির অনেক কিছু বাস্তবতা আছে, সেই বাস্তবতার আলোকে তার পক্ষে কিছু কিছু রিফর্মগুলোকে বাস্তবায়ন করাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই জায়গায় তারা যদি মনে করে যে না এই ইন্টারিম গভর্নমেন্ট এটা আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে, আমরা আরও বেশি কিছু রিফর্ম করব তাদেরকে দিয়ে, তাহলে সেটা আমরা আরও একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেছে কি যে আরও 6 মাস সেক্ষেত্রে আমরা এখানে থাকতে পারবো। কিন্তু এটা অল ডিপেন্ডস অন দি পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি যেটা বলবে তাদের উপরেই আসলে এই ডিসিশনগুলো হবে। আর আপনার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, এটাও আমি মনে করি যে উনি কিন্তু বারবার স্টুডেন্টদের, আমাদের যারা ছাত্র জনতা, যারা এই মহান জুলাই আগস্টের বিপ্লব বলেন, গণঅভ্যুত্থানে গিয়েছে, সবাইকেই উনি গিয়েছে। উনি কিন্তু কোনো নাম বলছেন না যে এই প্রতিষ্ঠান করেছে বা ওই প্রতিষ্ঠান করছে, উনি ছাত্র শ্রমিক জনতার কথা বারবার বলছেন, উনি আবু সাইদের কথা বলছেন, উনি মুগ্ধর কথা বলছেন, উনি ফায়াজের কথা বলছেন। তো উনি এই কোনো সুনির্দিষ্ট কোনো আমরা কেন এখানে সবাই ছিল, তো আপনারা ছিলেন, বৈষম্য বিরোধী ছিল, সবাই ছিল, এবং সেই জন্য আসলে কারো পার্টিকুলার একটা নাম বলাটা আসলে আমার মনে হয় এটা তেমন কোনো ঠিক না। উনি সবাইকেই যখনই উনি বলেন বারবার আপনাদের এই স্টুডেন্টদের যে ব্রেভারি, তারা যে কারেজিয়াসলি এই একটা ভয়ানক রকমের একটা স্বৈরাচারকে নামিয়েছে, উনি ওদেরকে ট্রিবিউট দিচ্ছেন, প্রতিবারই বলছেন। আমার মনে হয় এটা নিয়ে ভুল বুঝাবুঝিরই তেমন একটা অবকাশ নেই। আমি একটা কথা বলতে মাঝে মাঝে বৃহত্তম ছাত্র সংগঠন যেগুলো রয়েছে, ছাত্র দল সহ অন্যান্যরা
তারাই মাঝে মাঝে বৈষম্যের শিকার হয়। ছাত্র বললে মানে ওদেরকে বোঝাচ্ছে না, ছাত্র বলে শুধু বৈষম্য বিরোধী থেকে বোঝাচ্ছে। কেন আমার মনে হয় কি এটা এটা এই পুরো একটা মহৎ আন্দোলন ছিল, ঠিক না? বৈষম্য বিরোধী ওরা সামনে ছিল, আপনারা ছিলেন, আমরা তো দেখেছি, আমি তো যে দেখেছি কারা সবাই ছিল। কিন্তু কথা হচ্ছে যে আপনি যার যার রোল তাকে একটু মানে দেওয়াটার মধ্যে তো কমতি নাই। এটা আপনি এটা এমন কিছু না। আর ছাত্রদল অনেক বড় সংগঠন, অনেক বড় রোল, এটাও তো অনেকে বলছে, এমন না যে কেউ বলছে না। হ্যাঁ, তো সেই জন্য আমার মনে হয় যে ওরা সামনে ছিল, ওরা নেতৃত্বে ছিল, ওদেরকে সবাই দেখেছে, সেই জন্য ওর নামগুলো পত্রিকা ইয়েতে বারবার আসে। এটা এমন কোনো কিছু না।